আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার বিয়ে নিয়ে আমার একটুও কষ্ট নেই। আমার সন্তান আসবে, মানে আমার আরো ভাই বোন হবে, তাতেও আমার কোনো কষ্ট নেই। আমার আব্বার বাড়ি আমি কখনো আপন মানুষ হয়ে থাকতে পারবো না, তাতেও কোনো কষ্ট নেই। আমার নিজের বলতে কোনো বাড়ি নেই, তাতেও কোনো কষ্ট নেই শিশির ভাই। আমার শুধু কষ্ট হয় দিন শেষে আমার একান্ত বলে আমার আম্মা থাকবে না মনে পড়লেই। আমার জীবনে আম্মার একচ্ছত্র অধিকার থাকলেও আম্মার জীবনে আর কখনো আমার একলার অধিকার নেই, এটা মনে পড়লেই কষ্ট হয় আমার। আমি আর কখনো আমার অসুস্থতার রাতগুলোতে মাথায় হাত রাখতে আম্মার কোল পাবো না। আমি আমার দুঃখ সুখের সময়গুলোতে না জানালেও আম্মাকে আমার পাশে পাবো না। আর আমার ছোট্ট দুনিয়ায় আর আম্মা আমার একার নয়, ভাবতে গেলেই আমার কষ্ট হয়। আমার আব্বা আছে তবুও আমি একা, আমার আম্মার আছে তবুও আমি একা। এমনটা কেন হলো শিশির ভাই? কেন তোমাদের মতো আমার আব্বা আম্মা একসাথে হলো না আমার, বলো না? একের পর এক কী বলে চলছে আলতা, তার নিজেরও খেয়াল রইল না। কখন যে সে হাঁটু মুড়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল, তার হুঁশ রইল না। শিশির স্থবির অপলক চেয়ে আছে আলতার দিকে। সে একটুও চেষ্টা করল না কান্না থামানোর। তার মনে হলো এই অশ্রু বিসর্জনই আলতার ভেতরের গুমোট হাওয়া দূর করবে। তাকে একটু একটু করে শক্ত করার জন্য হলেও ভেতরের দুর্বলতাকে কান্না রূপে বেরিয়ে যেতে দেওয়া দরকার। বিকেল গড়িয়ে সন্ধে ছুঁই ছুঁই। আলতা কাঁদছে আর শিশির নিষ্পলক চেয়ে আছে। সময়টা কেটে যাচ্ছে, সাথে যাচ্ছে বিষাদের মেঘ। এই মেঘ বৃষ্টি হয়ে ঝরলেই দৃষ্টিগোচর হবে মেঘের আড়ালের সূর্যরশ্মি। আলতা যখন কান্না থামার অবস্থায়, তখন সে ঘাড় উঁচিয়ে তাকায় শিশিরের দিকে। শেষ মুহূর্তের কান্নাও তখন থেমে গেল শিশিরের চাহনি দেখে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশির তার দিকে। চোখের পলক একটুও কাঁপছে না তার। আরও কিছুটা সময় শিশির চুপচাপ তাকিয়ে প্রশ্ন করল, হয়েছে কি? বোকার মতো প্রশ্ন করল আলতা। তোর দুঃখ বিসর্জন? বাবা, এমন কান্না জুড়ে দিলি যেন আমি তোকে তুলে এনেছি। এখনই বুঝি খুন করব, আর এই ভয়ে, মৃত্যু ভয়ে কেঁদে মরছিস? লজ্জা পেয়ে গেল আলতা। সে কখন থেকে হাঁটুতে মুখ গুজে কান্না শুরু করলো আর থামার কথাই ভুলে গেল। শিশির বলল, তখন কি বলছিলি? তোর নিজের বাড়ি নেই, তোর আপন কেউ নেই, আর কি কি যেন বললি? ভ্রু কুঁচকে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করতে লাগলো শিশির। আলতা বুঝে গেল এতক্ষণ কান্নার জন্য সে যে কত বড় ভুল কথা বলে বসেছে শিশির ভাইয়ের সাথে। শিশির আরও কিছু বলতে শুরু করতেই দেখল ফোন বাজছে তার। সোহা কল করেছে, কিন্তু সে ফোন তুলে বলল, একটু বাইরে আছি সোহা, তোমাকে পরে কল দেই। ব্যাস, দুঃখ বিসর্জনের 16 কলা পূর্ণ করে নতুন দুঃখ যোগ দিল আলতার মনে। শিশির ভাইয়ের মুখে এই একটা নাম শুনলেই তার সকল দুনিয়াদারি জ্বালিয়ে দিতে ইচ্ছে করে। সোহাকাই একদম খুন করে ছাই চাপা না মাটি চাপা দিতে ইচ্ছে হয়। শিশির তাড়া দিল আলতাকে ফিরে যাবে বলে। আলতা বসা থেকে উঠল মুখ গোমরা করে। শিশির ভাবল হয়তো কান্নাকাটির জন্য এখন মুখ এমন করে আছে। সে আর ঘাটালো না তাকে, শুধু বলল, আওলাদ চাচাকে বারণ করেছি তোকে ছুটিতে নিয়ে আসতে। আলতা বড় বড় চোখ করে তাকালো শিশিরের দিকে। আব্বা আসবে তাকে নিতে, তিনি না আসলে সে গ্রামে যাবে কার সাথে? এদিকে আম্মার সুস্থতার জন্য হলেও তাকে এই ছুটিতেই যেতে হবে একবার। কিন্তু তার ভাবনা প্রশস্ত হওয়ার আগেই শিশির আবার বলল, আমি বাড়ি যাব আগামী সপ্তাহে, তোর ছুটির সময়। আলতা মনে মনে খুশিই হলো শিশির ভাইয়ের সাথে যাবে বলে, কিন্তু আবারও শিশির তার আনন্দকে মাটি করে বলল, সোহা, অনুও যাবে আমাদের বাড়িতে বেড়াতে, তাই তখনই তোকেও সাথে নিয়ে যাব। আনন্দে মনটা যখন পাখির মতো ডানা মেলে ওড়ার প্রস্তুতি নিল, ঠিক তখনই শিশির কাঁচি হাতে ঝট করে কেটে দিল তার ডানা দুটি। উড়ন্ত মনটা মুখ থুবড়ে পড়ে গেল আকাশ থেকে সোজা মাটিতে। সন্ধ্যের পর হোস্টেল থেকে বের হতেই দেখা গেল কালো শার্টের ওপর কালো রঙের হুডি গায়ে শিশির দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ব্যাগ থাকলেও সেটা যে কাপড়ের নয় তা বোঝা যাচ্ছে।
বাড়ি আসা যাওয়ার জন্য এই সুবিধা তার। তাকে কখনো পোশাক আশাক নিয়ে ভাবতে হয় না। যা বাড়িতে আছে সেখানে তাই পরবে, আর এখানে যা আছে তা এখানে পরবে। কিন্তু তার পেছনে দেখা গেল দুই বান্ধবীকে, একজন জিন্স বুটের সাথে হাফ লং কুর্তির ওপর হুডি, হাতে তার ট্রলি ব্যাগ, আর অন্যজন সালোয়ার কামিজ পরা, সাথে শাল ছড়িয়ে নেওয়া কাঁধের ওপর। আলতা খেয়াল করেছে সোহা আজ একটু বেশি সাধারণ মেয়েলি সাজে আছে। অন্যান্য সময় তাকে দেখা যায় প্যান্ট, কুর্তি, কাফতার মানে ওড়নাবিহীন পোশাকেই বেশি পরতে দেখা যায়। তার মনে হলো সোহা মেয়েটা পরিবেশ বুঝে চলতে পারে খুব। কিন্তু অনু একদমই ভিন্ন। তার কোনো বাজ বিচার নেই পরিবেশ পরিস্থিতির। সব জায়গাতেই কেমন মেয়েলি আচরণকে ইগনোর করে। ছেলেদের মতো চলাফেরা, কথাবার্তা, এমনকি সিগারেট খাওয়ার ব্যাপারেও সে ছেলেদের টেক্কা দিতে চায়। আলতার মনে হয় এই মেয়েটা গ্রামে গেলে ভীষণ রকম একটা ঝামেলা হবে। ইতোমধ্যে সে একটু আধটু টের পেয়েছে মেয়েটা শরৎ ভাইকে কল দেয় মাঝে মধ্যে। সে এক মুহূর্ত কল্পনা করে মেয়েটিকে শরৎ ভাইয়ের সাথে। সাধারণ, শান্ত, গম্ভীর শরৎ ভাই, তার পাশে উচ্ছৃঙ্খল, উড়নচণ্ডী, বেয়াদব, সিগারেটখোর অনু, আর তাদের সামনে রাগী বড় মামি। ইয়া আল্লাহ, কল্পনাতেই তো আলতা ছোটখাটো একটা ঝড়ের আভাস পায়। বাস্তবেই যদি এই মেয়ের সাথে শরৎ ভাইয়ের কিছু একটা হয়, তাহলে তো বাড়িতে ধ্বংসলীলা ঘটবে। আতঙ্কে শিউরে ওঠে আলতা। তওবা করে মনে মনে একথা সে আর ভুলেও ভাববে না। আলতাকে দেখে শিশির এগিয়ে এসে তার হাত থেকে ব্যাগটা নেয়। কিরে, এত কি নিয়েছিস? ব্যাগ ভারী কেন? কয়েকটা জামা আর বই। বই মানে? যাচ্ছিস 4 দিনের জন্য, বই কি সবই নিয়েছিস সাথে? অবাক হয়ে প্রশ্ন করে শিশির। সত্যি আলতা বই, নোটস, খাতা কলম মিলিয়ে অনেক কিছু নিয়ে নিয়েছে ব্যাগে। আসলে সে গ্রামে গিয়ে কোথাও বের হবে না বলেই ঠিক করেছিল। প্রথমে তো শিশিরদের বাড়িতেই যাবে, তাই বুদ্ধি করে বই নিয়েছে। পড়ার বাহানায় সে 4টা দিনের বেশিরভাগ সময়ও বাড়িতে থাকতে চাইছে। সেখানে রাতে জয়তুন মামির সাথে ঘুমাবে, দিনটা বইয়ে মুখ গুজে কাটিয়ে দিবে। জহির কাকার বাড়ি সে যাবে মায়ের সাথে দেখা করতে। সেখান থেকে বইগুলোর বাহানাতেই ফিরে আসবে সে। হয়তো আব্বাও তাকে বাড়ি নিয়ে যেতে চাইবে, সেখানেও সে গিয়ে আবার বইয়ের বাহানায় ফিরে আসবে। বিধ্বস্ত মন জানে না আগামী সময়গুলো তার কেমন কাটবে। তবুও পূর্ব প্রস্তুতির নামে কিছু বাহানা সে প্রস্তুত করে নিচ্ছে সাথে। শিশির একবার আলতার মুখের দিকে তাকালো ঝাড়ি মারবে বলে, কিন্তু ফ্যাকাশে মুখটার দিকে চেয়ে তার সম্ভব হলো না। শিশিরের বান্ধবীরা বলেছে তারা ট্রেনে করে যাবে, তাই ট্রেনের টিকিট কেটে রেখেছে শিশির আগেই। কথা ছিল দুজন ছেলে বন্ধুও যাবে। শেষ মুহূর্তে এসে ভিন্ন কাজে দুজনকে ব্যস্ত হতে হয়েছে, তাই শুধু মেয়েরাই যাচ্ছে। রিক্সা করে কমলাপুর যেতে হবে বলে শিশির 2টো রিক্সা ডাকলো। আলতা একবার অনু আর সোহার সাথে কথা বলে নিয়েছে। রিক্সা ডাকতে শিশির বলছিল অনু আর সোহা একটাতে বসতে। আলতা তো একদমই কিছুই চেনে না আর বাচ্চা মানুষ, তাই শিশিরের সাথে রাখতে চাইল। অনু বরাবরই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তার অজানা নয় আলতার প্রতি শিশিরের অনুভূতি। বন্ধুকে একটু জ্বালানোর সুযোগ পেয়ে অনু বলল, আয়শা আমার সাথে আসো এই রিক্সায়। সোহা তুই শিশিরের সাথে যা। আলতার ফ্যাকাশে মুখ এবার একদমই রক্তশূন্য হয়ে উঠল। অনু দেখল যে একবার আলতা আর একবার শিশিরের মুখটা। মজা পাচ্ছে সে, কিন্তু সোহা বলল, আয়শা শিশিরের সাথে যাক, আমি আর তুই। তুই চুপ কর তো। বলেই অনু আলতাকে নিয়ে রিকশায় উঠে গেল। রেল স্টেশনে পৌঁছে শিশির চেক করলো ট্রেন আসেনি। 8 ঘন্টার মতো লেট হবে আরও। তা দেখে শিশির টুকটাক শুকনো খাবার কিনে আনলো। আলতা প্ল্যাটফর্মের চারপাশে চোখ বুলিয়ে দেখছিল। তার পাশেই সোহা আর অনুও ছিল। আলতার ডান দিকে কিছুটা অংশ খালি এবং তার একটু দূরত্বে একটা 27-28 বছর বয়সী লোক দেখতে ভদ্র মতন বারবার আলতাকে দেখছিল। লোকটার পোশাক দেখে ভদ্রলোক টাইপ মনে হলেও চোখের দৃষ্টি কুৎসিত। আলতার পরনের ওড়নাটা গলার সামনে থেকে একটু সরে যাওয়ায় যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। অনেকটা সময় ধরেই একটু সিগারেটে শুকটান দেবার ইচ্ছে হচ্ছিল অনুর, কিন্তু আলতার সাথে থাকায় সে নিজেকে সংযত রাখতে চাইছিল। কিন্তু এবার আর একদমই পারছে না বলে একটু দূরে সরে সিগারেট বের করলো। গলায় ঝুলানো তার
ছোট ব্যাগটি থেকে। লাইটার জ্বালিয়ে মুখের কাছে নিতেই সে একবার আলতাকে দেখছিল, মেয়েটা আবার দেখে ফেলে কিনা। চোখে আটকায় লোকটা নিজের জায়গা থেকে সরে একদম আলতার গা ঘেঁষার চেষ্টা করছে। লোকটার হাতটাও যে বারবার নাড়াচাড়ার নামে আলতাকে ছোঁয়ার এক অভিনব চেষ্টা চালাচ্ছে, তা আর বুঝতে দেরি হয়নি অনুর। বলা যায় সে এই মুহূর্তগুলোর সাথে আরও বছর কয়েক আগেই পরিচিত হওয়ায় তার বুঝতে অসুবিধা হয়নি। হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে ঝড়ের বেগে গিয়ে দাঁড়ালো আলতার পাশে, আর সাথে সাথেই কলার চেপে ধরে কষিয়ে এক চড় বসিয়ে দিল লোকটার গালে। ঘটনার আকস্মিকতায় লোকটা এবং আলতা সোহা কিছু বুঝে ওঠার আগেই অনু এলোপাতাড়ি কয়েক লাথি আর ঘুষিও মেরে বসল। মিনিট খানেকের মধ্যে জায়গাটিতে ছোটখাটো ভিড় জমতে শুরু করলে লোকটা ফাঁক খুঁজে দৌড়ে পালায়। সব দেখে হতভম্ব হয়ে পড়ে আলতা আর সোহা। তবে জমে ওঠা ভিড়ের পুরুষেরা অনেকেই ঘটনা আঁচ করে নিয়েছে ততক্ষণে। কেউ কেউ তো খিস্তি দিয়ে বলতে লাগলো, শালারে ধৈরা আরও কিছু দিতে পারলে ভালো হইতো। কেউ কেউ আবার অনুর দিকে তাকিয়ে বিড়বিড় করেই বলে উঠল, এটা মেয়ে না অন্য কিছু। কেমন করে এমন তাগড়া যুবককে কাত করে ফেলল। শিশির আস্তে আস্তে ঘটনার কিছুই দেখতে না পেলেও আলতার রক্তিম মুখ দেখে ভড়কে গেল। ট্রেন ছাড়ল সন্ধ্যা 7টায়। আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা বিলম্বে ট্রেনে চড়ল শিশির আলতারা। এক বগিতে মুখোমুখি 2 দিকে তারা 4 জন এবং বিপরীত দিকে 3 সদস্যের এক পরিবার। শীতের রাত ঢাকার দিকটায় খুব একটা আধার চোখে না পড়লেও শহর ছেড়ে বের হতেই রাতের ঘনত্ব আর শীতের মাত্রা টের পেল প্রত্যেকে। সোহা গ্রামে যাবে ভেবেই ভারী সোয়েটার ব্যাগে নিয়েছে, কিন্তু সালোয়ার কামিজের সাথে মিলিয়ে গায়ে শাল জড়িয়েছিল। কিন্তু এখন এই শীতের মাত্রা তার গায়ে কাঁপন তুলল। আধো আলোয় শিশির তা খেয়াল করেই বলল, সোহা, তুমি জ্যাকেট সোয়েটার কিছু পরে নিলে না কেন? এখন তো শীতে কষ্ট পাবে। এর পরের পুরো রাস্তা আর আমাদের গ্রামেও কনকনে শীত সইতে পারবে না। তাই তো দেখছি। আমার ব্যাগটা নামিয়ে দাও তো শিশির, জ্যাকেট আছে একটা উপরের দিকে, সেটাই পরে নেব। আলতা বসেছিল শিশিরের পাশেই। সে কথাগুলো শুনে একবার শিশিরের দিকে ফিরে তাকালো। তার মনে হলো আজ এদের সাথে তার না গেলেই ভালো হতো। শিশির ভাই তারই পাশে বসে অন্য একজনের প্রতি যত্ন দেখাচ্ছে, এটা যেন তার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। শীত তো তারও খুব লাগছে, তার নিজেরও খুব কাঁপুনি দিচ্ছে শরীর। কই এসব তো চোখে পড়ে না লোকটার। মনে মনে ক্ষোভ ঝাড়লেও তা বেড়ে ওঠার আগেই শিশির কথা বলল, আলতা, তোর শালটা দে তো। বলার সাথে সাথেই শিশির নিজের হুডিটা খুলে আলতার দিকে এগিয়ে দিল। অবাক হয়ে তাকিয়ে রইল সোহা আর অনু। এই ছেলেটা এত কেয়ারিং কেন আলতার প্রতি? তার এত যত্ন দেখেই সোহার মনে হয় জীবনে এমন একজন মানুষ প্রত্যেকটা মানুষের থাকা দরকার। আলতা শাল খুলবে কি খুলবে না ভাবতে ভাবতেই শিশির হুডিটা তার কাঁধে রেখে বলল, শালটা দে তো, আমি শীতে কাঁপবো এখন তোর জন্য। ধমকবিহীন শিশির ভাইকে আলতার অচেনা লাগে। এখন এই ধমক শুনে মনের সকল হিংসা যা সোহাকে নিয়ে হচ্ছিল তা উবে গেছে। আপাতত ভালো লাগায় শীতের মাঝেও উষ্ণতা অনুভব হচ্ছে তার। হুডি পরে ওড়না দিয়ে মাথা গলা পেঁচিয়ে বসেছে আলতা, আর শিশির তার শাল জড়িয়ে সিটে হেলে বসেছে। রাত পেরিয়ে ভোর হওয়ার আগেই ট্রেন পৌঁছল নির্দিষ্ট স্থানে। ভোর হতে আরও অনেক বাকি। অনু তার হাত ঘড়িটায় সময় দেখে আটকে উঠল। ও মাই গুডনেস, রাত 3:55 শিশির। এই মেয়ে দুটোকে নিয়ে গ্রামের ভেতর কি করে যাব এখন? আমি শুনেছি শীতকালে ডাকাতি হয় খুব। আর থামে অনু। সোহা ব্যগ্র গলায় প্রশ্ন করে, আর কি? আর মেয়েদের পেলে ধর্ষণও করে। নাটকীয় ভঙ্গিমায় অনু বলতে শিশির বলল, যেভাবে বলছিস মনে হচ্ছে মেয়ে শুধু ওরা দুটোই, আর তুই একটা পুরুষ। তার চেয়েও কম নই। আজ যা ঘটতে যাচ্ছিল, আমি যদি এদের মতো মেয়েটাই হতাম তো তোর আয়শা। আলতা হঠাৎ অনুর হাতে হাত চেপে ধরল। সে চাইছে না শিশির ভাই এখন কিছু জানুক। আপাতত বাড়ি যাওয়া হোক।
শিশিরও ফোন হাতে কাউকে কল করায় ব্যস্ত থাকায় কথাটা খেয়াল করেনি। প্ল্যাটফর্মের প্রতিটি বাতি কুয়াশায় ঢাকা পড়েছে বলেই হয়তো আলোর মাঝেও পুরো রেল স্টেশন আবছা অন্ধকারে ডুবে আছে। আশেপাশে মানুষ বলতে 2-4 জন চোখে পড়ছে, সেই সাথে 2 জন নৈশ প্রহরী এক কোনায় বসে গল্পে মশগুল। শিশির দুবার ফোন করতেই শরৎ ধরল। ভাই সরি, এত রাতে জাগালাম, আসলে একটা বিপদে পড়ে গেছি। ভাই তুমি একটু রেল স্টেশনে আসতে পারবা? কি বিপদ শিশির? তুই না সকালে বাড়ি আসার কথা? ঘুমের রেশ কাটেনি, এত রাতে শিশিরের কল পেয়ে ভড়কেছে শরৎ। নিজেকে ধাতস্থ করতে সময় লেগে গেল তার কিছুটা। শীতের রাতের শেষ প্রহর, কুয়াশার চাদরে ঢাকা গ্রামের পথঘাট। হাড় কাঁপানো শীত বুঝি এ সময়টাতেই বোঝে মানুষ। লেপের উষ্ণ ওম ছেড়ে বাইরে বের হওয়ার মতো নির্বুদ্ধিতা কজন আর করে। শিশিরও চায়নি এবেলায় ভাইয়ের সাধের ঘুম নষ্ট করে তাকে শুভ্র ধোয়ার মতো কুয়াশা ঘেরা পথে ডেকে আনতে। নিতান্তই বাধ্য হয়ে ডাকা, আর তা শরৎও বুঝে গেল। সে নিঃশব্দে উষ্ণ বালাপোষ ছেড়ে উলের মোটা সোয়েটার গায়ে দিয়ে মাফলার জড়িয়ে নিল গলায়। লুঙ্গি পরে ঘুমায় সে রাতের বেলায়, তা বদলে প্যান্ট পরল। শরৎ কখনোই মাফলার দিয়ে বা মাংকি ক্যাম্পে মাথা ঢাকতে পারে না, কিন্তু এই ভোরে কনকনে ঠান্ডা আর কুয়াশায় মাথা জমে যাবে তাতে কোনো সন্দেহ নেই। বাধ্য হয়ে গলার মাফলার পেঁচিয়ে কুয়াশা থেকে মাথা বাঁচাতে কালো ক্যাপটা পরে বের হলো। মনে পড়ে গেল গত শীতের আগে কেনা এই ক্যাপটা অলির পছন্দের। ক্যাপটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড মৌন কল্পনায় বিভোর থেকে আবার চুপচাপ ফোন আর মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে মনে করার চেষ্টা করলো টর্চটা কোথায় আছে। টেবিলের ড্রয়ারেই পাওয়া গেল সেটা। তারপর অতি সন্তর্পণে পেছনের দরজা দিয়ে বের হয়ে বাইরে থেকে তালা মেরে দিল। সামনের দরজা দিয়ে বের হতে গেলেই মা টের পেয়ে যাবে। সামনের দরজাটা লোহার হলেও জং ধরায় ক্যার ক্যার শব্দ করে খুলতে লাগাতে গেলেই। তাই এই পেছন পন্থায় বাড়ি ছাড়ল শরৎ। বাড়ির মূল গেটের তালা খুলে বেরোবার সময় একটু শব্দ হলেও ঘরের ভেতরে ঘুমে মগ্ন কারো ঘুম ভাঙার কথা নয়। বাড়ি থেকে রেল স্টেশন মানে অনেকটা পথ। বাজার পথে গেলে এই রাতে অটোতে কমপক্ষে 20 মিনিট লাগবে, কিন্তু অটো পাবে কোথায়? আর যদি ঘুরপথে পাশের গ্রাম হয়ে ক্ষেত খামার দিয়ে যায় তখনও ঝামেলা, নদী পার হতে হবে। এ রাতে মাঝি পাবে কোথায়? নৌকা তো ঘাটেই আছে, এপারে ওপারে দুদিকেই। অনেক ভেবে গ্রামের ভেতর দিয়েই গেল শরৎ। পাক্কা 15 মিনিট পর নদীর পাড়ে এসে মনে হলো এত বড় ভুলটা না করলেও হতো। উত্তরে হাওয়া আর কুয়াশার দাপট গরম কাপড় ভেদ করে শরীরকে অবশ করে দিচ্ছে। নৌকা বাওয়া তার মতো আনাড়ি মানুষের পক্ষে একদমই বোধহয় সম্ভব নয়। এদিকে ফোনটা আবারও বেজে চলছে। ফোন বের করে ধরতেই বলল, ভাই তুমি না হয় একটু এসো কষ্ট করে, সিরাজ ভাইকে ফোন দিয়ে শুধু অটো নিয়ে আসতে বলো। মেয়েগুলোকে পাঠিয়ে দিই, আমি হেঁটে চলে আসবো পরে। মেয়েগুলো? আটকে উঠেছে শরৎ। মেয়েগুলো মানে কি শিশির? ভাই আলতারা আসবে বলেছি না। শরৎ জানতো আলতা আসবে এ সপ্তাহে, আর তাকে তার বাবা আনবে। কিন্তু শিশিরের কথা শুনে মনে হলো আলতা ছাড়া আরও কেউ আছে তার সাথে। প্রচণ্ড শীতের মাঝেও তার আচমকা অস্থিরতায় গা গরম হয়ে গেল। দ্রুত নৌকায় চড়ে আশপাশে একবার তাকালো। মাঝি তো দূর, আসার পথে 2-4টে শিয়ালের ডাক শুনলেও সেগুলো চোখে পড়ল না। নদীর তীর জুড়ে কাশফুলের মেলায় কোথাও কোনো জন্তু আছে বলে মনে হচ্ছে না। সে বাঁধা নৌকার ছইয়ে খুঁজে দেখল বৈঠা আছে কিনা। সামনেই পেয়ে গেল সেটা। আর নৌকা কার শরৎ জানে, সকালে তাকে জানিয়ে দিলেই হবে। খুঁটি থেকে নৌকা ছাড়িয়ে বাওয়া শুরু করতে টের পেল সে আপাতত শান্ত নদীটাতেই নৌকা বাইতে তার জান লেগে যাবে। যেখানে মাঝি এই নীরব না অতি চওড়া নদীটা পার করতে 7-8 মিনিট লাগায়, শরতের লাগলো 20 মিনিট। তার মাঝে শিশির আরও একবার কল করেছিল। শরৎ শুধু বলেছে সে নদী পার হচ্ছে, ব্যাস। শিশির আর অপেক্ষা করেনি স্টেশনে। 3-3টে যুবতী মেয়েকে সাথে নিয়েই গ্রামের পথে ঢুকল। উদ্দেশ্য শরৎকে যেন নৌকা পেয়ে আবারও পথ না চলতে হয় এদিকটায়। শরৎ নদী পার হয়ে দেখল তার ভাই 2 হাতে 2 ব্যাগ, কাঁধেও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তার ওপর শাল গায়ে, যেটা তার নিজের নয় বলেই দেখা যাচ্ছে। আর শরৎ বৈঠার সাথে ধস্তাধস্তি চালিয়ে নদী পার হতে গিয়ে গা গরম হয়ে ঘেমে যাবার জোগাড়।
সে নৌকা থেকে না নেমে বৈঠা দিয়েই কোনো মতে নৌকাটা আটকে রাখার চেষ্টায় বলল। দ্রুত উঠে পড় তোরা। শিশির এগিয়ে এলো প্রথমে। নৌকার কোনায় পা রেখে একে একে 3টে ব্যাগ রেখে ঠেলে সামনের দিকে সোহাদের ডাকল। শরৎ তখনও মেয়ে 3টির দিকে ঠিকঠাক তাকায়নি। আধার ফিকে হয়ে গেছে, তবুও কুয়াশায় সবটা আবছা। প্রথমে আলতা, তারপর অনু এবং সবশেষে সোহা এসে উঠল নৌকায়। আলতার উঠতে সমস্যা হয় না, অনুও অনেকটা শক্ত পুরুষদের মতো নাটলেই উঠে গেছে। একমাত্র সোহায় নৌকা পা রাখতেই তা পা হড়কায়। পরিপরি করেও শিশিরের বাহু ধরে সামনে নিল নিজেকে। আধো ফ্যাকাশে আধারেই বুঝি আলতার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে দেখল ঘটনাটুকু। তাতেই ভেতরের মন নামক অদৃশ্য বস্তুটা জ্বলে উঠল। ভাগ্যিস শীত বলে নদীর পানি কম আর পানির ঢেউয়ের স্তব্ধতা ছিল, তাই কাদামাটিতে মাখামাখি হয়নি পা কারোরই নৌকায় উঠতে গিয়ে। শিশির নৌকাটা টেনে অনেকটা সামনে রেখেছিল, তাই কাদাটুকু তার পায়েই বিদ্যমান। সে এবার নৌকাটা পানির দিকে ঠেলে উঠে বসল। সে উঠতেই শরৎ নিজের পরনের সোয়েটার খুলে ধরিয়ে দিল শিশিরকে। শিশির নিতে না চাইলে ধমকে উঠল। শীতে কি অবস্থা টের পাচ্ছিস? চুপচাপ গায়ে দে, এটা আমার নিচেও আর একটা ভারী লং হাত গেঞ্জি আছে। শিশির তৎক্ষণাৎ নিয়ে গায়ে দিল সোয়েটারটা। আলতা নির্বিকার বসেছিল নৌকায়। অনুরও তেমন ভাবের পরিবর্তন নেই, তবে সোহা ছটফটিয়ে ওঠা টের পাচ্ছিল সবাই। তার মনের অবস্থা তখন চঞ্চল। ঘোর কুয়াশায় মাখামাখি ভোরের পূর্বাভাস, পাশেই পছন্দের পুরুষ আর তার অব্যক্ত অনুভূতির অস্থিরতা, সব মিলিয়ে তার তখন নেচে ওঠার মতো অবস্থা। হিম শীতল নদীর জলেও হাত ডুবাতে সে কাঁপছিল না, ভয় পাচ্ছিল না। কখনো পানি ছুঁয়ে দেখছে, ঠোঁটে মুচকি হাসে, সেই হাসিতে তার চোখও হাসছে, অথচ এই হাসির সাক্ষী কেউ হতে পারছে না। নৌকা এবার শিশির বাইছে শরতের সাথে। ভাইয়ের অবস্থা যে নাকাল সে আগেই বুঝতে পেরেছে। দুই ভাই মিলিয়ে তাল মিলিয়ে বৈঠা ধরায় অল্প সময়ে পাড়ে এসে ভিড়ল তারা। এবার একটা নৌকা বেঁধে প্রথমে শরৎ নেমে মেয়েদের নামতে বলল। এরপরই এগিয়ে ব্যাগ দুটো নিজের হাতে নিতেই শিশির বলল, ভাই আমি নিতে পারবো। ব্যাগ দুটো মূলত আলতা আর সোহার। অনুর ব্যাকপ্যাক ছোট এবং সেটা তার কাঁধেই, তাই সেটা কাউকে দেয়নি সে। শিশির আপত্তি করায় শরৎ একটা নিল, অন্যটা শিশির। শরৎ হাতে টর্চ জ্বালিয়ে সরিষা ক্ষেতের আইল দিয়ে এগিয়ে যেতে লাগলো। তার পেছনে আলতা, অনু আর অনুর পেছনে সোহা। শিশিরের প্রায় পাশাপাশি হয়ে আসছে সোহা, তাও যেন নজর এড়ায় না আলতার। বুকের ভেতরটা কি আবার ফুলে ফেপে উঠেছে। এবার বুঝি চোখ দুটো আর্দ্র হবার উপক্রম। 5 জনের ছোটখাটো একটা দল যখন বাড়ির গেইটে এসে উপস্থিত, তখন কানে এলো দূর থেকে ভেসে আসা আজানের সুর। শরৎ গেটের তালা খুলে সবাইকে ভেতরে যেতে বলে সে নামাজের জন্য চলে যাচ্ছিল। শিশির তাকে থামিয়ে আবার সোয়েটার ধরিয়ে দিল। সে তো এখনই ঘরে ঢুকে কম্বলের তলায় ঢুকবে, কিন্তু ভাই এই শীতে নামাজে যাবে। শরৎ বিনা বাক্যে সোয়েটার গায়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় নিজের ঘরের চাবি দিয়ে বলল, কাকিকে ডেকে ওদের ঘরে দিয়ে তুই আমার ঘরে শুয়ে পড়। রাতভর ছটফট করেছে নকশি, তবুও চোখের পাতা দুটি অল্প সময়ের জন্য বন্ধ রাখতে পারেনি। আজ রাতটা অস্থিরতা তাকে প্রায় অসুস্থ করে তুলেছে, পুরনো স্মৃতির ভাঁজে ডুবে। মনে পড়ে যায় আলতা গর্ভে থাকা অবস্থায় প্রথম 4টা মাস সে এমনই করে রাত জেগেছে, অস্থিরতায়, অসুস্থতায়। তখন বারবার ভেবেছে আওলাদ চলে আসুক তার কাছে, যে করেই হোক। তখন সে কত কত নির্ঘুম রাত নিঝুম মাস্টার বাড়ির উঠোনে হেঁটে হেঁটে পার করেছে। কখনো কখনো জয়তুন রাত জেগে বাথরুমে গেলে তাকে দেখে বকাবকি করতেন। সবসময় বলতেন, পোয়াতি মানুষ, রাত বেরাতে একা বাইর হইস না। খারাপ লাগলেও দোয়া দরুদ পইরা ঘরেই পইরা থাকবি। কখন যায় না কোন সময় কিসে আসর করব, তাইলে কিন্তু পেটেরটা টিকব না। কত কিছুর বদ নজর লাগে, আর যদি তেনাগো নজর পড়ে বোন, তাইলে কিন্তু তোরও ক্ষতি হইব। তখন সে নিজের পাশে আওলাদকে পাওয়ার জন্য অস্থির হতো। তার একলা জীবনে ভরসার একটা হাত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ছটফট করত। আজও করেছে ছটফট, আজও গর্ভে একটা শিশু। তবে আজকের অস্থিরতা, কাতরতা
কোনো ভরসার হাত কিংবা মাথার ছাদের কথা ভেবে নয়, আজকে শুধুই তার প্রথম সন্তানের কথা ভেবে। নকশি ঘুমায়নি, তার সাথে ঘুমায়নি জহিরও। রাতভর কখনো মাথায় হাত বুলিয়েছে, কখনো পানি খেয়েছে, কখনো বা হাড় কাঁপানো শীতে উষ্ণ বালাপোষ ছেড়ে স্ত্রীকে নিয়ে ঘরের সামনের বারান্দায় পায়চারি করেছে। একটুও বিরক্ত না হয়ে রাত পার করে ভোরেই বেরিয়ে গেছে মাস্টার বাড়ির উদ্দেশ্যে। আলতার আজ সকালে আসার কথা, তারা পৌঁছতে আর কতক্ষণ সে কথাটা জানতে এসেছে আহসানের কাছে। আলতার ফোনে কয়েকবার কল দিয়েও তাকে পায়নি বলে আবার মনে মনে ভাবছিল আলতা যদি তার বাড়ি না যেতে চায়। মনের ভাবনায় সে যুক্তি মিলিয়েছিল বিয়ের রাতের কথা ভেবেই। মেয়েটা তার মায়ের সুখের কথা ভেবে তাদের বিয়েটা দিলেও মনের ভেতর চাপা যন্ত্রণার জন্যই সে রাতে গ্রাম ছেড়েছিল। জহিরের মন বুদ্ধিসম্পন্ন বলেই সে ভেবে রেখেছে আলতা এলে নিজে এসে বাড়ি নিয়ে যাবে। কিশোরী মেয়ে, তার ভাবাবেগ যথেষ্ট কাঁচা, সে সবটাই মন থেকে ভেবে কষ্ট পাবে তা যেন বুঝতে সমস্যা হয় না জহিরের। শিশিরদের বাড়িতে ঢুকেই জহিরের দেখা হলো প্রথমে শিফার সাথে। সে সালাম দিয়ে আলতার কথা জিজ্ঞেস করতেই শিফা বলল আজানের সময় এসেছে, শীতে কাঁপতে কাঁপতে, তাই এসে সাথে সাথে ঘুম দিয়েছে, এখনও ওঠেনি। তার মানে আধ ঘন্টার মতো হবে ঘুমিয়েছে। এখনও চারপাশ কুয়াশায় ঢাকা, ভোর হলেও বোঝার উপায় নেই যেন। কিন্তু নকশি তো অস্থির হয়ে আছে। সে কথা শিফাকে বলতে বলতেই শিফা বলল, ফোন করেন, আমি কথা বলি। জহির তাই করল। শিফা কথা বলে জানালো মেয়েটা মাত্রই ঘুমিয়েছে, এখন উঠলে শরীরটা আবার খারাপ করে, এরপর আর কথা থাকে না। নকশি নিজের মনকে বুঝিয়ে নিল, ভাবিও বলল আলতা উঠলেই যেন তাকে পাঠিয়ে দেয়। শিফা আশ্বস্ত করলো সে পাঠাবে, প্রয়োজনে নিজেই নিয়ে যাবে ও বাড়ি। মাত্র তো কয়েকটা বাড়ি পরেই জহিরের বাড়ি। সকাল 10টার ওপর, ঘড়ির কাঁটা তখন সূর্যটা একটু জোর দেখিয়ে শীত কুয়াশাকে দূর করল। কাঁচরঙা রোদ্দুরে তখনও তেজ তেমন নেই, তবুও শীতবুড়িকে হালকা উষ্ণ করতে বদ্ধপরিকর। দরজা জানালা বন্ধ থাকায় জানালার ফাঁক গলে একটুখানি সূর্যরশ্মি সরু হয়ে পড়েছে আলতার আলতারঙা মুখটাতে। সারা শরীরের কম্বলের উষ্ণতা ঘুমটাকে কিছুতেই পাতলা হতে দিতে চাইল না। কিন্তু শিশির তো আর শীতমহলে উষ্ণতা নয়, বরং শীতের রাতের হিম হয়ে আলতাকে জ্বালিয়ে খেতে সদা প্রস্তুত। সোহা, অনু তখনও গাঢ় ঘুমে। যখন শিশির জোরে হাঁক ছেড়ে আলতার নাম ধরে ডাকছে, আলতা ডাক শুনেও ওঠার প্রয়াস দেখায় না, অথচ শিশিরের ডাক বন্ধ হওয়ার নামটি নেই। কিন্তু তার চেঁচামেচিতে অনুর ঘুমটা ভেঙে চুরমার হয়ে যাওয়ায় সে তার স্বভাবসুলভ আচরণে গালি দিয়ে বসল, শালা শিশির চুপ কর, একটু শান্তিতে ঘুমাতে দে। ভোরের ফকফকা সকালটা মুহূর্তেই ছাই রঙা মেঘে অন্ধকার হয়ে গেছে শিশিরের। পাশেই যে তার পিতৃমহোদয় দাঁড়িয়ে আছেন কড়া নজরে তাকিয়ে। ব্লু জিন্স পরা, এর ওপর সাদা কটন হাফ স্লিভ লং কুর্তি, তার ওপর হুডি পরা অনু, পায়ে তার সাদার মধ্যে কেটস। বাঁ হাতে ব্রাশ করতে করতে সে শিশিরদের উঠোন ছেড়ে এবার গেটের কাছে গেল। চোখ জোড়া বিস্ময়ে অভিভূত, কুয়াশায় বাড়ির পাশের পথটা এখনো হালকা ঢেকে আছে। ঘড়িতে তখন 10টা বেজে গেছে। বাড়িতে সকলেই তখন শিফার বাইরের চুলায় আগে যেটা নকশি ছিল সেখানে বসে ভাপা পিঠা খাচ্ছে। একমাত্র অনুই সবার পেছনে পড়েছে। তার কারণ অবশ্য সে অনেকটা সময় আহসানুল্লাহর সাথে গল্প করেছে। সকালে যখন শিশির ডাকাডাকি করল আলতাকে, তখন অনুর ঘুমে ব্যাঘাত ঘটায় তার স্বভাবসুলভ আচরণে কিছু অসঙ্গত শব্দ উচ্চারিত করেছিল, যা বাড়ির বড়রা প্রত্যেকেই শুনেছে এবং শিশির তার পাশেও বাবাও শুনেছে বলে ভয়ে লজ্জায় প্রায় কুঁকড়ে গিয়েছিল। কিন্তু মিনিট কয়েকের মাঝেই অনু যখন ঘর ছেড়ে বের হলো, তখন সে অতি নম্রতায় সালাম দিয়েছিল আহসানকে। আহসানুল্লাহ এক পলক মেয়েটির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছিলেন। শিশিরের মেয়ে বান্ধবীরা আসবে জানত, কিন্তু তাদের পোশাক পরিচ্ছদ এমন হবে তা তার ধারণার মধ্যে ছিল না। যদিও মেয়েটি একদম অশালীন কোনো পোশাক পরেনি, তবুও পরিবেশ অনুযায়ী এই গ্রামে জিন্স পরা মেয়ে দেখলে সকলেই নাক কুচকাবে, সুযোগ পেলে কথা রটাবে। আহসান আর সেখানে দাঁড়াতে চাচ্ছিল না, কিন্তু অনু নিজেই ডাকল, আঙ্কেল, আপনি নাকি ঢাবিতে পড়েছিলেন? আহসান থামল।
তার পড়াশোনা, তার বিশ্ববিদ্যালয় নিয়ে কথা উঠলেই সে নস্টালজিক হয়ে পড়ে। স্মৃতি হাতড়ে দুর্বল হয়। কত কি যে সেই পড়াশোনায় ফেলে এসেছে। অনুর এই এক প্রশ্নই তাদের আলাপের কারণ হলো। কয়েক মিনিটের মাঝেই দেখা গেল অনু চোখে মুখে পানির ঝাপটা দিয়ে এসেই বসে পড়ল শিশিরদের বারান্দায়। জোর করেই আহসানকে বসালো সে ভার্সিটি সম্পর্কে জানবে বলে। তাদের পড়াশোনাকালীন সময়কার কথা। বাড়িতে তখন শিফার পিঠা বানানোর আয়োজন চলছিল। আলতা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে গিয়ে বসল চুলার পাশে। শিফা প্রথম পিঠা চুলা থেকে নামিয়েই আলতাকে দিয়ে বলল, মামাকে নিয়ে আয়। আলতাও মামির কথা মতো লক্ষ্মী মেয়ে হয়ে প্রথমে মামাকে পিঠা দিয়ে শরৎ ভাইকে ডেকে আনলো। শিশির নিজেই ততক্ষণে কয়েকটা জলচৌকি পেতে দিল উনুনের কাছেই। একে একে সেখানেই শিশির, সোহা, শরৎ আর আলতা এসে বসল পিঠা খেতে। এভাবেই রান্নাঘরে বসে একসাথে সবাই মিলে পিঠা খাওয়ার আয়োজন ভীষণ উপভোগ করছে সোহা। তখনও অবশ্য অনুর কথা শেষ হয়নি। আহসান পিঠা খাওয়ার কথা বললে সে কিছু না বলে খুব স্বাভাবিকভাবে আহসানুল্লাহর প্লেট থেকেই ভেঙে নিয়ে মুখে দিল। অবাক হয়ে দৃশ্যটুকু দেখল আহসান। তার মনে হলো মেয়েটি পোশাক পরিচ্ছদ কিংবা আচরণে যতখানি উচ্ছৃঙ্খল, তার মনটা ততটা নয়। মেয়েটার মধ্যে মেকি নকল কিছুই নেই, না কোনো রাগঢাক। অল্প সময়ে আহসানের মনে এই মেয়েটা জায়গা করে নিয়েছে মেয়ের মতো করে। আর তাদের কথাবার্তার মাঝেই অনু ব্রাশ না করেই পিঠা খেয়ে ফেলেছে। তাই এখন সে ব্রাশ নিয়ে বেরিয়েছে। নিজের বাড়িতে বদ্ধ ঘর, আধুনিক বেসিনের সামনে দাঁড়িয়ে আয়না দেখতে দেখতে ব্রাশ করা মেয়েটা প্রকৃতির সাথে মিশতে পারে খুব বেশি উৎফুল্ল হয়ে উঠল। সকালের পিঠা পর্ব শেষ হওয়ার পর শরৎ আর আহসানুল্লাহ দোকানে চলে গেছে। শিশিরও বেরিয়ে পড়েছে বন্ধুদের সাথে দেখা করতে। বাড়িতে ছিল শুধু 5 জন, জয়তুন, শিফা আর আরতারা। শিফা কয়েকবার আলতাকে খেয়াল করল। মেয়েটার পরিবর্তন চোখে পড়ার মতো। ছোট থেকে আলতা ছিল একদম চঞ্চল, অবাধ্য আর ছটফটে, অনেকটা চড়ুই পাখির মতো। ফুরুত করে এদিক ওদিক ছোটা, সুযোগ পেলেই মার্বেল খেলতে বেরিয়ে পড়া, সবাইকে বিরক্ত করা, এসবেই তার স্বস্তি ছিল। তারপর হুট করেই একদিন মায়ের বিয়ে নিয়ে একটা ভাবনা মাথায় ঢুকল। এরপরেই মেয়েটা শান্তশিষ্ট আর কেমন পরিণত হয়ে গেছে মনে হলো। কিন্তু এবার তো এসে আরও বেশি চুপ লাগছে মেয়েটাকে। কষ্ট হচ্ছে শিফার আলতাকে এভাবে দেখতে। তাকে তো সেই ছটফটে আলতা হিসেবে দেখতেই ভালো লাগে শিফার, যে আলতার শিশিরের হাতে মার খেয়ে এসে নাক মুখ ফুলিয়ে মামার কাছে নালিশ করত। শিশিরকে তার বাবা কিংবা শরতের হাতে ধোলাই করবে বলে বিড়বিড় করে পণ করত আর মামিকে বলতো, মামি তুমি আজকে একটুও ধরবে না শিশির ভাইকে? কাকের বড় শিশির ভাই মারুক মামা তাকে। কত শত অভিযোগ করে শিশিরকে মার খাওয়াতে উঠে পড়ে লাগতো এক সময়। আলতার মুখের দিকে তাকালেই শিফার বুকটা ভারী হয়ে আসে। জহির ভোরে এসে বলে গেছে নকশির শরীরটা ভালো না, তার ওপর মেয়ের জন্য অস্থির হয়ে আছে। সে নিজেও কলে কথা বলতে গিয়ে বুঝতে পেরেছে নকশির অবস্থা। তাই ভাবছে কিছু একটা বলে আলতাকে জহিরের বাড়ি এখনই পাঠাতে হবে। শিফার মনে হলো কথাটা সে গুছিয়ে বলতে পারবে না। সে জয়তুনকে বলল,